আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা ইতিমধ্যে একটি বিষয় হয়তো লক্ষ্য করেছেন, দেশে নতুন আরেক ধরনের মবের উদ্ভব হয়েছে। মব তো চলছেই, এখন নতুন মব শুরু হয়েছে থানাকে কেন্দ্র করে। বিভিন্ন থানা ঘেরাও বা পুলিশ সদর দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া, পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে নতুন এক ধরনের মবের সাম্প্রতিক সময়ে আবির্ভাব ঘটেছে বাংলাদেশে। এর সর্বশেষ যেটি ঘটলো আপনারা লক্ষ্য করেছেন চট্টগ্রামের পটিয়া থানাকে কেন্দ্র করে। দর্শক, আমরা প্রথমে দেখি যে আসলে চট্টগ্রামে কি হয়েছিল। চট্টগ্রামের পটিয়ার ঘটনাটি আসলে কি ছিল। চট্টগ্রামের পটিয়া থানাতে কেন এই ধরনের একটি ঘটনার উদ্ভব ঘটল, এর আগে বলি যে নতুন এই যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের কিছু ভিত্তি রয়েছে এবং কিছু গোয়েন্দা তথ্যও রয়েছে। থানা এবং পুলিশকে ঘিরে সাম্প্রতিক সময় কিছু গোয়েন্দা তথ্য রয়েছে যে পুলিশ বা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে শুধু মব নয়, নাশকতা সহ জঙ্গিবাদ দের মতন ঘটনা ঘটতে পারে এমন ধরনের গোয়েন্দা তথ্য রয়েছে বলে তারা জানাচ্ছেন। তো সাম্প্রতিক সময় বিবিসি বাংলার একটি খবরে বলা হয়েছে যে গত 1 জুলাই রাতে চট্টগ্রামের একটি প্রোগ্রাম শেষ করে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি গ্রুপ রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর তালুকদারকে দেখতে পায় এবং তারা দীপঙ্কর তালুকদারকে পাকড়াও করে, ধরে তারা পটিয়া থানায় নিয়ে যায়। নিয়ে গিয়ে তারা তাকে গ্রেপ্তারের দাবি করে এবং পুলিশের সামনেই তাকে মারধর করে। সেখানে তারা মবের সৃষ্টি করে, কিন্তু পুলিশ দীপঙ্কর তালুকদারের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকাতে, মামলা তো নেই তার বিরুদ্ধে কোনো ধরনের, এমনকি তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগও নেই। তো যার জন্য পুলিশ বলে যে তাকে আসলে কিসের ভিত্তিতে আমরা আটক করব বা অ্যারেস্ট করব, তার বিরুদ্ধে তো কোনো ধরনের কোনো অভিযোগ নেই। তো তখন এটিকে কেন্দ্র করে বৈষম্য বিরোধীদের সাথে পুলিশের সাথে একটি বচসা শুরু হয় বা তর্ক বিতর্ক হতে থাকে। একটি পর্যায়ে পুলিশের সাথে তাদের তর্ক সংঘাতে রূপ দেয়। বৈষম্য বিরোধীরা পুলিশের উপরে চড়াও হয়, তারা থানার গ্লাস ভাঙচুর করে এবং থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, ভাঙচুর করার চেষ্টা করে, যেটিকে কেন্দ্র করে একটা পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষটা আরো ছড়িয়ে পড়ে এবং তারা একটা পর্যায়ে গিয়ে রাস্তায় তাদের প্রতিবাদ জানাতে শুরু করে। এই সময় চট্টগ্রামে যেই পটিয়া থানার যে ঘটনাটি, তখন চট্টগ্রাম জেলার যে পুলিশ সুপার উনি কিন্তু ঘটনাস্থলে অবস্থান করছিলেন এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার উনি বলেন যে জনাব সাইফুল ইসলাম যে পুলিশ শুরু থেকেই যথেষ্ট সহনশীলতার সাথে বিষয়টি হ্যান্ডেল করার চেষ্টা করছিল এবং পুলিশ শুরু থেকেই তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে বিষয়টিকে আমরা সুন্দরভাবে কিভাবে সমাধান করা যায় সেটি করার চেষ্টা করছি। কিন্তু শুরু থেকেই বৈষম্য বিরোধীরা একটু আক্রমণাত্মক ছিল, তারা পুলিশের উপর চড়াও হতে শুরু করে এবং চট্টগ্রামের পটিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উনি দৈনিক কালের কণ্ঠকে একটি সাক্ষাৎকার দেন। ওসি আবু জাহের মোহাম্মদ নাজমুন নূর উনি কালের কণ্ঠকে বলেন যে থানায় তখন 7 জন রিমান্ডের আসামি ছিল। বৈষম্য বিরোধীরা যখন থানার নিরাপত্তা জোন ভেঙে
ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, তখন তারা একটা পর্যায়ে থানার নিরাপত্তার সাথে বাধা দিয়েছিলেন। এবং চট্টগ্রামের জেলার পুলিশ সুপার বলছিলাম যেটা জনাব সাইফুল ইসলাম, উনিও বিবিসিকে একই কথা বলেছেন। শান্তিপূর্ণ সমাধানের ওনারা বলছেন যে আন্তরিক চেষ্টা চালাক। দেখুন, এটি তো ছিল একটি ঘটনা। তো কথা হচ্ছে যে আমরা একটু বিশ্লেষণ করে দেখতে চাই, এটি কি নিছকই একটি ঘটনা মাত্র, নাকি এর পিছনে আরো অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? দর্শক, প্রথমেই যেটি বলছিলাম যে গোয়েন্দা তথ্য রয়েছে যে নাশকতা সহ পুলিশের উপরে আবার চড়াও হওয়ার মতন বিভিন্ন ধরনের পরিকল্পনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে খুলনাতে, কেএমপিতে খুলনা পুলিশ কমিশনারের অপসারণ দাবি করে খুলনা পুলিশ সদর দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং সেখানেও এই ধরনের মবের সৃষ্টি হয়। কিন্তু পটিয়ার বিষয়টি খুবই মারাত্মক আকার ধারণ করেছে। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে যে এখানে এনসিপি নেতারা এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তাদের ফেসবুক পোস্টে যে ধরনের দাবি করছেন, এটি আসলে খুবই আপত্তিকর এবং এটি কিভাবে মেনে নেওয়া যায় আপনারা একটু ভেবে দেখবেন। এনসিপির নেতা জনাব আরিফ সোহেল উনি লেখেন যে পটিয়া থানা মাটির সাথে মিশাইয়া দিতে হবে, উনি ওনার ফেসবুক পোস্টে এখন দাবি করছেন। আর এনসিপি ছাত্র সংগঠন বাক্সাসের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সালেহি অয়ন, উনি তো সম্ভবত সকল সীমা লঙ্ঘন করেছেন। ওনার পোস্টটি ছিল আরো ভয়ানক। উনি লেখেন, পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে এবং জুলাইয়ের মতন ফাঁসি দিয়ে ওনার লাশকে ঝুলিয়ে রাখতে হবে। কি সাংঘাতিক বিষয়, কি মারাত্মক বিষয়! আপনারা একটু ভেবে দেখেছেন বিষয়গুলোকে? তারা কত সহজভাবে মানুষের একজন থানার ওসিকে মৃত্যুর হুমকি দিচ্ছে, প্রকাশ্যে ফাঁসি দিয়ে তার লাশ উল্টা লটকিয়ে ঝুলিয়ে রাখতে হবে, সেই জুলাইয়ের পুলিশ হত্যার মতো, যেখানে পুলিশ হত্যার বিচার এখনো হয়নি এবং সরকার একটি ইন্ডিমিনিটি দিয়ে রেখেছে যে পুলিশ হত্যার বিচার নাকি করা যাবে না। এটি নিয়ে পুলিশের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে। তারপরে এই ধরনের ঘটনা কিসের ইঙ্গিত বহন করে? দর্শক, বিভিন্ন সূত্র বলছে যে এই ধরনের পরিকল্পিত বিষয়গুলোকে সামনে আরো বেশি পরিমাণে করা হবে, যাতে করে নিরাপত্তার পরিবেশটা এমন ভাবে বিঘ্নিত হয় যে নির্বাচনের দাবি কেউ তুলতে না পারে, নির্বাচনের পরিবেশই না থাকে। এবং এই পুলিশ যদি নিরাপত্তা, এমনিতেই পুলিশ নিরাপত্তা দিতে পারছে না এবং পুলিশের নিজেরই নিরাপত্তা যদি না থাকে, তো দেশে তখন নির্বাচনের পরিবেশ কিভাবে তৈরি হবে? এটি একটি সুদূর প্রসারী এবং সুগভীর পরিকল্পিত ষড়যন্ত্র বলে অনেকেই মনে করছেন। দর্শক, আপনারাও কি এমনটি মনে করেন? দয়া করে কমেন্টে জানাবেন। দর্শক, বিষয়গুলো লক্ষ্য করবেন, সাম্প্রতিক সময়ে মবের ধরন পরিবর্তন হচ্ছে। এমনকি আপনারা কুমিল্লার মুরাদনগরের একটি ঘটনা দেখেছেন, তারপরে কুমিল্লার মুরাদনগরে আজকে আরেকটি ঘটনা ঘটেছে। একই পরিবারের সদস্যদেরকে মাদক ব্যবসার অপরাধে পিটিয়ে হত্যা করা হয়েছে, একই পরিবারের 4-5 জন সদস্যকে। মানে মবের আকার দিনে দিনে কোন দিকে যাচ্ছে। এবং সাম্প্রতিক সময় যে থানাতে যে হামলাগুলো হয়েছে, এর অধিকাংশই করেছে সরকার সমর্থিত সংগঠন কিংস পার্টি, এনসিপি থেকে তো হয়েছে, পাশাপাশি বিএনপি এবং জামায়াত থেকেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বিএনপি জামাতের মধ্যে পুলিশ হত্যার ক্রেডিট নিয়ে কে বা কারা এটি করেছে সেইটি নিয়ে এক ধরনের দ্বন্দ্ব বা এক ধরনের বিবৃতির চর্চা চলছে। আপনারা দেখেছেন যে পাবনার যেই 13-14 জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেই দায়ভার বিএনপি নেতারা নিজেদের কাঁধে তুলে নিচ্ছে। বিএনপির অমুক নেতা বলছে এটা আমরা করেছি, জামায়াতের নেতারা বলছে এটা আমরা করেছি। মানে
বিষয়টা কোন জায়গাতে চলে গেলে এমনটি হতে পারে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় চলে গেলে মানুষ নিজে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিতে পারে? সেই ৭৫-এর বঙ্গবন্ধু হত্যার পরে তখনকার খুনিরা যেভাবে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা হত্যা করেছে, বিষয়গুলি কি সেই দিকে বা তেমন ভাবেই যাচ্ছে? দেশটি কি সেই দিকেই যাচ্ছে? দর্শক, এটি একটি বড় প্রশ্ন ও খুবই বড় ধরনের রহস্য। দর্শক, দেশকে এভাবে অস্থিতিশীল করে নির্বাচনকে যত পিছিয়ে দেওয়া যায়, তারপরে শুরু হবে আসল খেলা। এই অঞ্চলে দ্বিতীয় ইসরায়েলের মতো যে ইহুদি এবং খ্রিস্টান রাষ্ট্র প্রস্তাবনা রয়েছে, সেটি বাস্তবায়নের লক্ষ্যে সরকার তখন এগিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন এই অঞ্চলকে ঘিরে, এছাড়া রাখাইনের করিডোর ইস্যু তখন সামনে চলে আসবে। সেই ঘোলাপানির মধ্যে যেই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হবে, তখন মানুষের পক্ষে সম্ভব হবে এগুলোর প্রতিবাদ করা। দর্শক, দেশের রাজনৈতিক দলগুলো কি করছে, তাদের ভূমিকা কি হবে, এটিও একটি বড় প্রশ্ন। আপনাদের কাছে এই প্রশ্নগুলো রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা কি মনে করেন এই গভীর ষড়যন্ত্রের মধ্যে দেশ উপনীত হয়েছে এবং বর্তমান সরকার এই ষড়যন্ত্রগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।